আমরা আজকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার হিস্ট্রি সাবজেক্টের প্রথম সামেটিভের 1 নম্বর স্কুল বালুরঘাট হাই স্কুলের প্রশ্নগুলো সলভ করব। 1 নম্বর দাগের প্রথম প্রশ্ন আছে, হোমো হাবিলিস বলা হতো কাদের? হোমো হাবিলিস বলা হতো দক্ষ মানুষকে। এছাড়া সোজা ও দাঁড়াতে পারা মানুষকে বলা হতো হোমো ইরেক্টাস, আর বুদ্ধিমান মানুষ বলা হতো হোমো স্যাপিয়েন্স। ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোন উপত্যকা। এটা 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে আছে, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো কিসের? তা হলো বিশাল ষাঁড়ের, যেটা 13 বলা হচ্ছে। আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে নব্যপ্রস্তর যুগে। এখনও অবধি পৃথিবীতে সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে মেহেরগড় সভ্যতায়। লোথাল কথার অর্থ কী? লোথাল কথার অর্থ হলো মৃতের স্থান। আর এখানে 1 নম্বর অপশান যেটা মৃতের স্তূপ, সেই মৃতের স্তূপ হচ্ছে মহেঞ্জোদারো কথার অর্থ। আর হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। 2 দাগের 1 নম্বর প্রশ্ন আছে, হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত? হুন্সগি উপত্যকা হচ্ছে কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন আছে, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা ভাগ করা হতো? সেটা হচ্ছে মস্তিষ্কের আকার, মানে মাথার খুলির আকার অনুযায়ী। 3 নম্বরে হচ্ছে, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? সেটার উত্তর হবে চানহুদারোতে। মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি শিলমোহর পাওয়া গেছে? সেটা হবে 23টা। এবার আসছে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের 1-এ বলা আছে এফ কাদের বলা হতো? দেখবে এখানে লেখা আছে টি ফুল স্টপ বি ফুল স্টপ, অর্থাৎ টেক্সট বুক। টেক্সট বুকের 17 নম্বর পেজে আছে এফ কাদের বলা হতো। এই যে দেখবে এখানে লেখা আছে এফ কাদের বলা হতো। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। আফ্রিকা মহাদেশের পূর্ব অংশেও এই ঘন জঙ্গল ছিল। সেখানে এক ধরনের বড় বানর ছিল, তাদের লেজ ছিল না, এদের এব বলা হয়। যেটুকুনি লাল কালির দাগ দেওয়া আছে সেইটুকুনি বললেই হবে। 2 নম্বরে আছে সিটাডেল কি? সিটাডেল কি এটা আছে টেক্সট বুকে 35 নম্বর পেজে। 35 নম্বর পেজে এই যে সিটাডেল কি, এখানটাতে লেখা আছে এই যে হরপ্পা নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকতো, প্রত্নতাত্ত্বিকরা তাকে বলেন সিটাডেল। এটুকুনি বললেই হবে। অর্থাৎ হরপ্পা সভ্যতার দুটো এলাকায় ভাগ ছিল, একটা নিচু এলাকা একটা উঁচু এলাকায়। উঁচু এলাকা ঢিপির মতন যে এলাকা, সেই জায়গাটাকেই প্রত্নতাত্ত্বিকরা বলছে সিটাডেল। 3 নম্বর প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতায় মৃতদেহ কিভাবে সমাধি দেওয়া হতো? এটা আছে 41 নম্বর পৃষ্ঠায়। 41 নম্বর পৃষ্ঠায় আমরা দেখব এইখানে হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধি দেওয়া হতো। মৃতদেহের মাথা উত্তর দিকে করে শুইয়ে রাখা হতো। সমাধির ভিতরে গহনা ও মাটির পাত্র রাখা হতো। অর্থাৎ বলতে হবে যে মাথা উত্তর দিকে করে রাখা হতো আর সমাধির ভেতরে তার ব্যবহৃত গয়না ও মাটির পাত্র রাখা হতো। এবার আসছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির দুটি বৈশিষ্ট্য। হোমো স্যাপিয়েন্স প্রজাতির দুটি বৈশিষ্ট্য টেক্সট বুকের 18 নম্বর পৃষ্ঠায় আছে। টেক্সট বুকের 18 নম্বর পৃষ্ঠায় আছে হোমো 3-4 হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির দুটি বৈশিষ্ট্য। হোমো স্যাপিয়েন্স, এই যে হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ, এখানে দুটি বৈশিষ্ট্য। প্রথমে এটা বললে হবে, এরা দল বেঁধে বড় পশু শিকার করত, নানা কাজে আগুন ব্যবহার করত এবং পশুর মাংস পুড়িয়ে খেত। 2 নম্বর, ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। এবার আমরা চলে আসবো 4-এর দাগের প্রথম প্রশ্ন। আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন আসলো? আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন আসলো দেখবা টেক্সট বুক নাম্বার 20। তাহলে 20 নম্বর পৃষ্ঠায় এটা আছে। আগুনের ব্যবহারের ফলে কি কি সুবিধা হলো? এখানে লেখা আছে যে আগুনের ব্যবহারের ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকে। একদিকে প্রচণ্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাতে আগুন,
পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণ মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার হতো। এছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাবার অভ্যাসও বদলে দিয়েছিল। এ সময় কাঁচা খাবারের বদলে তারা আগুনে মাংস দিতে থাকলো। নানান রকম বদল হলো চেহারায়, আদিম মানুষের শরীরে জোর বাড়লো, বুদ্ধিরও বিকাশ হলো। মানে আগুনের ব্যবহারের ফলে যে কী পরিবর্তন হলো, প্রধানত তারা শীতের হাত থেকে বাঁচত, গুহার মুখে বা আগুন জ্বালিয়ে রাখলে পশুদের আক্রমণের হাত থেকে বাঁচত, আর খাবার অভ্যাসের বদল হলো, কারণ কাঁচা মাংসের পরিবর্তে তারা কি খেতে লাগলো, ঝলসানো মাংস খেতে লাগলো। এবার আসছে 2-এর দাগে, আদিম মানুষ যাযাবর ছিল কেন। এখানটাতে রায়ো মার্টিনের সহায়িকাতেও পৃষ্ঠা নাম্বার 21 এবং প্রশ্ন নাম্বার 21-এ এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। আদিম মানুষ যাযাবর ছিল কেন, এটা আছে টেক্সট বুকের 20 নাম্বার। আদিম মানুষ যাযাবর ছিল কেন, এটা এখানটাতে দেখতে হবে। কারণ আদিম মানুষ যাযাবর ছিল কারণ তারা নিজেদের খাবার তারা নিজেরা বানাতে পারতো না, পশুপালনও তাদের জানা ছিল না। শিকার করে ও ফলমূল জোগাড় করেই তারা পেট ভরাতো, ফলে নানা জায়গায় ঘুরে ঘুরে দিন কাটতো তাদের। সেই যাযাবর জীবনে পাকাপাকি একটি অঞ্চলে বসতি গড়ে তোলেনি আদিম মানুষ। মানে তাদের যাযাবর জীবন কাটাতে হতো কারণ হচ্ছে নিজেদের খাবার নিজেরা তখনও চাষবাস শেখেনি, নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না, পশুপালনও তাদের জানা ছিল না, শিকার করে ফলমূল জোগাড় করে তারা এই পেট ভরাতে হতো, সেই জন্য এক স্থান থেকে আরেক স্থানে তাদের যাতায়াত করতে হতো। 3 নাম্বার আছে মহেঞ্জোদারো হরপ্পার শস্যাগারগুলি কেমন ছিল, এটা আছে টেক্সট বুক নাম্বার 35-এ এবং রায়ো মার্টিনের 43 নাম্বার পৃষ্ঠায় হচ্ছে 31 নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে টিভি। আদিম মানুষ যাযাবর ছিল কেন, এটা আছে টেক্সট বুকের 20 নাম্বার। আদিম মানুষ যাযাবর ছিল কেন, এটা এখানটাতে দেখতে হবে। কারণ আদিম মানুষ যাযাবর ছিল কারণ তারা নিজেদের খাবার তারা নিজেরা বানাতে পারতো না, পশুপালনও তাদের জানা ছিল না। শিকার করে ও ফলমূল জোগাড় করেই তারা পেট ভরাতো, ফলে নানা জায়গায় ঘুরে ঘুরে দিন কাটতো তাদের। সেই যাযাবর জীবনে পাকাপাকি একটি অঞ্চলে বসতি গড়ে তোলেনি আদিম মানুষ। মানে তাদের যাযাবর জীবন কাটাতে হতো কারণ হচ্ছে নিজেদের খাবার নিজেরা তখনও চাষবাস শেখেনি, নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না, পশুপালনও তাদের জানা ছিল না, শিকার করে ফলমূল জোগাড় করে তারা এই পেট ভরাতে হতো, সেই জন্য এক স্থান থেকে আরেক স্থানে তাদের যাতায়াত করতে হতো। 3 নাম্বার আছে মহেঞ্জোদারো হরপ্পার শস্যাগারগুলি কেমন ছিল, এটা আছে টেক্সট বুক নাম্বার 35-এ এবং রায়ো মার্টিনের 43 নাম্বার পৃষ্ঠায় হচ্ছে 31 নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে। 3 নাম্বার আছে মহেঞ্জোদারো হরপ্পার শস্যাগারগুলি কেমন ছিল, এটা আছে টেক্সট বুক নাম্বার 35-এ এবং রায়ো মার্টিনের 43 নাম্বার পৃষ্ঠায় হচ্ছে 31 নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে টিভি। এবার আসছে 4-এর 3 নাম্বার দাগের প্রশ্ন, মহেঞ্জোদারো হরপ্পার শস্যাগারগুলি কেমন ছিল, এটা আছে টেক্সট বুক নাম্বার 35 নাম্বার পেজে আছে। যে শস্যাগারগুলি মহেঞ্জোদারো হরপ্পায় খাদ্যশস্য মজুত রাখার জন্য 2টি বড় জায়গা ছিল, সেগুলি অনেকটা পাকা ইটের তৈরি বাড়ির মতন। হরপ্পায় শস্য রাখার বাড়িটির ভেতরে ছিল 2টি সারিতে ভাগ করা মোট 12টা বড় তাক, সেখানে হাওয়া চলাচলের জন্য ঘুলঘুলিও ছিল, ফলে খাদ্যশস্য শুকনো তাজা রাখা সম্ভব হতো। টেক্সট বই থেকে এইটুকুনি লিখলে হবে। আর যদি কারো রায়ো মার্টিনের সহায়িকা থাকে, সে হচ্ছে 43 নম্বর পৃষ্ঠায় 31 নম্বর প্রশ্নে এই উত্তরটা লেখা আছে। এবার এই 4-এর দাগের 4 নাম্বার প্রশ্ন, হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল তা লেখো, এটা আছে টেক্সট বুক নাম্বার 42 নাম্বার পৃষ্ঠায় আছে। এই যেখানে লেখা আছে হরপ্পা সভ্যতার হচ্ছে লিপি, হরপ্পা সভ্যতার লিপি যেটুকুনি লাল দাগ দেওয়া আছে সেটুকুনি লিখলেই হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের এখান থেকে হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন, কিন্তু মুশকিল হলো সেই লিপি আজ অবধি পড়া যায়নি। হরপ্পার লিপি ছিল সাংকেতিক, তাতে 375 থেকে 400টার মতো চিহ্ন রয়েছে, তবে হরপ্পার লিপিতে বর্ণমালা সম্ভবত ছিল না। এই লিপি লেখা হতো ডান দিক থেকে বাঁদিকে। তারপরে এখানে পাত্র, শিলমোহর, তামার ফলক নানা কিছুর উপরেই হরপ্পার লিপি হচ্ছে পাওয়া গেছে, এইটুকুনি লিখলেই হবে। এরপর আসছে 5-এর দাগের প্রথম প্রশ্ন আছে, নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে। তারপরে আছে কৃষিকাজ শেখার ফলে মানুষের
কি কি সুবিধা হয়? নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শেখে? এটা আছে টেক্সট বুক নাম্বার 24 নাম্বার পৃষ্ঠায় আছে। এই যে এখান থেকে লিখতে হবে যে নতুন পাথরের যুগে এক সময়ে গাছপালা দেখতে দেখতে মেয়েরা বুঝতে পারলো কিভাবে বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ থেকে বড় গাছ। তখন শুধু খাবার খোঁজা নয়, খাবার তৈরি করতে লাগলো তারা। মানুষ শিখলো কৃষিকাজ। তার মানে কৃষিকাজ কিন্তু মেয়েদের হাত ধরেই শুরু হয়েছে। কৃষিকাজ শুরু হওয়ার ফলে কৃষি অঞ্চলে স্থায়ী বসতি বানিয়ে থাকতে শুরু করলো। তাহলে এই যে কৃষিকাজের ফলে কি কি সুবিধা হলো সেইগুলো, যে শেখার ফলে মানুষের কী কী সুবিধা হলো, তাহলে কৃষিকাজ শেখার ফলে সেখানটাতে কি কৃষি অঞ্চলে স্থায়ীভাবে বসতি বানানো শুরু করলো মানুষ। শিকার ও পশুপালনের জন্য মানুষকে নানা জায়গায় ঘুরে বেড়াতে হতো। কৃষিকাজ শুরু করার ফলে সেই ঘোরাঘুরি বন্ধ হয়। তাছাড়া কৃষিকাজ খাদ্য উৎপাদন নিশ্চিত করে, ফলে যাযাবর মানুষ ধীরে ধীরে কৃষি ও স্থায়ী বসতির দিকে যেতে থাকে। চাষ করার ফলে পশুপালনও সহজ হয়ে গেল। এবার হচ্ছে 5-2 কোশ্চেন, হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল? এটা রায় ও মার্টিনের 48 নম্বর পৃষ্ঠায় 57 নম্বর প্রশ্নে আছে, আর টেক্সট বুকে আছে 41 থেকে 42 নম্বর পৃষ্ঠায়। এটা হচ্ছে রায় ও মার্টিনের সহায়িকা দেখলে মনে হয় ভালো হয়, তবে টেক্সট বইয়ে লেখা আছে যেমন হরপ্পা সভ্যতার এই যে শেষ পর্যায়ে যেটা পয়েন্ট, অর্থাৎ হরপ্পা সভ্যতার অবনতির কারণ সহায়িকায় আছে। এখানে লেখা আছে হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল, সহায়িকায় আছে হরপ্পা সভ্যতার অবনতির কারণ। দুটো প্রশ্নই একই। আর এটা আছে হরপ্পা সভ্যতার হচ্ছে শেষ পর্যায়ে, মানে শেষের দিকে কি কি কারণে হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল। যেমন লেখা আছে বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার অস্তিত্ব খ্রিস্টপূর্ব 1750 অব্দের পরে ক্রমশ হারিয়ে যেতে থাকে। বেশ কিছু ঘটনার যোগফলে হরপ্পা সভ্যতার অবনতি হয়েছিল, মানে একটা কারণ নয় একাধিক কারণের ফলে হরপ্পার অবনতি বা ধ্বংস হয়েছিল। মহেঞ্জোদারো নগরের বিরাট প্রাচীরটি বেশ কয়েকবার নষ্ট হয়েছিল। প্রাচীরটিতে একই জায়গায় অনেকবার মেরামতি দেখা যায়, অনেকবার মেরামতির ছাপ দেখা যায়। সিন্ধু নদের বন্যায় হরপ্পা সভ্যতায় ক্ষতি হয়েছিল বলে মনে হয়, অর্থাৎ একটা পয়েন্ট হতে পারে যে বন্যার কারণ, অর্থাৎ সিন্ধু নদে যে বন্যা দেখা দিয়েছিল তার ফলে এই সভ্যতার ধ্বংস হয়। খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ থেকে এশিয়া মহাদেশের অনেক জায়গাতেই বৃষ্টিপাত কমতে থাকে, ফলে শুষ্ক জলবায়ু দেখা যায়, অর্থাৎ খরার ফলে কিন্তু এই বলা হচ্ছে বন্যা, খরা, এগুলো কিন্তু এক একটা কারণ। তার জন্য কৃষিকাজ সমস্যার মুখে পড়েছিল। হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থাও এই সমস্যার আওতায় পড়েছিল বলে মনে হয়, মানে জল না হলেই খরার ফলে কৃষি কাজ ব্যাহত হবে, ফসল উৎপাদন ভালো হবে না। তাছাড়া ইট পোড়ানোর যে আমরা আগে জেনেছি হরপ্পা সভ্যতায় পোড়াইটের ব্যবহার ছিল। এই ইট পোড়ানো হতো কিন্তু কিসের সাহায্যে? চুল্লিতে যে ইটটা পোড়ানো হতো সেটা হচ্ছে গাছ কেটে সেই কাঠ দিয়ে ইট পোড়ানো হতো, সেটাই বলছে যে তাছাড়া ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার হতো। গাছ কেটেই ওই কাঠ পাওয়া যেত বলে মনে হয়। ব্যাপকভাবে গাছ কাটার ফলেও বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 অব্দের পরের দিকে মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়ে। এর ফলে হরপ্পা সভ্যতার অর্থনীতি সমস্যায় পড়েছিল বলে মনে হয়। এই যে মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ার ফলেও আর্থিকভাবে হরপ্পা সভ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইসব সমস্যাগুলি থেকে বেরোবার পথ কিন্তু হরপ্পার মানুষ বার করতে পারেনি। এর ফলে কিন্তু হরপ্পা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। আবার আর্য আক্রমণের কথা বলছে, যেটা হচ্ছে রায় ও মার্টিনের সহায়িকায় লেখা আছে, মানে আর্য আক্রমণের ফলে অনেক ঐতিহাসিক বলছেন যে আর্য আক্রমণের বহিরাগত কোনো শত্রু আক্রমণের ফলে এই সভ্যতা ধ্বংস হয়, কারণ সেখানে যে কঙ্কালগুলো পাওয়া গেছে সেগুলোতে মানে দাগ কোপ, মানে আহত তরোয়ার দিয়ে আঘাতের দাগ পাওয়া গিয়েছে। এবার আসতে 3 নাম্বার প্রশ্ন, 5-এর 3 নাম্বার, যেটা আছে টেক্সট বুক নাম্বার 21 নম্বর পৃষ্ঠায় ভীমবেটকা গুহা যেটা, সেটার সংক্ষিপ্ত বিবরণ এখানটাতে টেক্সট বই দেওয়া আছে ভালোভাবে। এই যে ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। তাহলে মধ্যপ্রদেশে আমরা যেটুকুনি লাল দাগ দেওয়া আছে সেটুকুনি পড়লেই হবে। মধ্যপ্রদেশের ভোপালে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। ওই গুহাগুলিতে পুরনো পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে, প্রায় সবই শিকারের দৃশ্য। নানান রকম বন্য পশুর ছবি রয়েছে, তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এরপরে অনেক সময় মানুষের সঙ্গে হচ্ছে কুকুরের দেখা যায়।
ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং। এরপরে 5-এর 4 নাম্বার হচ্ছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। নগর পরিকল্পনা যাদের হচ্ছে রায় ও মার্টিনের সহায়িকা আছে তারা এটা সহায়িকার থেকে দেখে নেবে, কারণ সহায়িকায় পয়েন্ট করে ভালো করে লেখা আছে পৃষ্ঠা নাম্বার 42 এবং 27 নম্বর প্রশ্নে। আর যাদের সহায়িকা নেই তারা টেক্সট বইয়ে 35 থেকে 34 নম্বর পেজে এটা লেখা আছে। 35 থেকে 36 নম্বর পেজ। 35 নম্বর পেজে এই যে সবুজ কালি দিয়ে যেটা লেখা, নগর পরিকল্পনা সবুজ কালি দিয়ে যেটা লেখা সেখানটাতে আছে, সেইগুলো পড়লেই হবে। ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতাতে কিন্তু প্রথম নগর গড়ে উঠেছিল, মানে ভারতবর্ষে হরপ্পা সভ্যতায় নগর বা শহর গড়ে উঠেছিল, তাই একে প্রথম নগরায়ণও বলা হয়। মহেঞ্জোদারো ও হরপ্পা ছিল সবচেয়ে বড় দুটো নগর। এই যে হরপ্পা সভ্যতাতে নগর গড়ে উঠেছিল বলে একে প্রথম নগরায়ণ বলা হয়। মহেঞ্জোদারো ও হরপ্পা ছিল সবচেয়ে বড় দুটো নগর। হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরে দুটি উঁচু এলাকা থাকতো, প্রত্নতাত্ত্বিক তাকে বলেছেন সিটাডেল। নগরের প্রধান বসতি এলাকাটা ছিল নিচু অঞ্চলে, মানে নিচু অঞ্চল জায়গাটায় বেশিরভাগ লোকজন বসবাস করতো। সিটাডেল এলাকাটা উঁচু প্রাচীর দিয়ে ঘেরা থাকতো। হরপ্পায় নগরের উত্তর ও পশ্চিম দিকে দুটি ঢোকা ও বেরোনোর ফটক ছিল। মহেঞ্জোদারোতে উঁচু এলাকায় একটি বড় জলাধারও ছিল। এরপরে আসতে মহেঞ্জোদারো হরপ্পায় খাদ্যশস্য মজুত রাখার জন্য দুটি বড় জায়গা ছিল। হরপ্পার সভ্যতার নগর জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল শৌচাগার ও স্নানাগার। এর থেকে মনে হয় নগরগুলি সাধারণত পরিষ্কার ছিল। হরপ্পায় এত কুয়ো না থাকলেও প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। পাকা নর্দমা দিয়ে জল নিকাশি ব্যবস্থাও ছিল। হরপ্পার নর্দমাগুলি ঢাকা থাকতো। আর উন্নত নগর শাসনের নমুনা ছিল এই জল নিকাশি ব্যবস্থা। আর মহেঞ্জোদারো ও হরপ্পায় বেশ কয়েকটি চওড়া পাকা রাস্তা দেখা গেছে। ওই রাস্তাগুলি সাধারণত উত্তর ও দক্ষিণ দিকে গিয়েছে। আর নগরের উঁচু অংশে সম্ভবত প্রশাসকরা থাকতেন বলে ঐতিহাসিকরা অনুমান করছেন। অর্থাৎ এখানটাতে তাহলে আমাকে উল্লেখ করতে হবে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, তারপরে এই যে এখানটাতে যে বাড়িগুলো পাওয়া গিয়েছে, খাদ্যশস্য মজুত রাখার জন্য যে বাড়িঘর পাওয়া গেছে সেইটা, প্রাচীর দেওয়া সিটাডেল এলাকা, এইগুলো সবই এখানটাতে উল্লেখ করতে হবে।